নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি স্ট্রেট কাট। প্রথমেই প্রধানমন্ত্রীর একটা বক্তব্য শুনে নিন। 3 दशकों के बाद राज्यसभा में किसी पार्टी के सदस्यों की संख्या 100 तक पहुंची है। यानी वैश्विक दृष्टिकोण से देखें या राष्ट्रीय दृष्टिकोण से देखें, भाजपा का दायित्व, भाजपा के प्रत्येक कार्यकर्ता का दायित्व लगातार बढ़ रहा है। বিজেপির আজ প্রতিষ্ঠা দিবস। 42 বছর পূর্ণ হলো। সদস্য সংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বিজেপি। এখন অবস্থান একটা অভাবনীয় উচ্চতায়। কেন্দ্র সরকার, 18টি রাজ্যে সরকার। বিশ্ব পরিস্থিতির বিচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাকে নরেন্দ্র মোদী। রাজ্যসভায় সেঞ্চুরি করেছে কেন্দ্রের শাসক দল। সদস্য সংখ্যা শতাধিক। কিন্তু আরও একটি জিনিসে সেঞ্চুরি করেছে আমাদের কেন্দ্রের সরকার, তা হলো ডিজেলের দর। কলকাতায় প্রায় দোরগোড়ায়। রাজ্যের বেশ কয়েকটি পেট্রোল পাম্পে ডিজেলের দাম 3 অঙ্কে পৌঁছে গেছে। পেট্রোল লিটারে 115 টাকার বেশি। জ্বালানির জ্বলুনি টের পাওয়া যাচ্ছে বাজারে গেলেই। পাতিলেবু বিক্রি হচ্ছে 10 টাকা দরে। এই বাজার দর কোনো সরকারের পক্ষেই কিন্তু স্বস্তিদায়ক নয়। কিন্তু ভারতের রাজনীতি এক অদ্ভুত পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে। প্রতিদিন নিত্য নতুন রেকর্ড করছে জ্বালানির দর। মানুষের মনে চাপা অসন্তোষ রয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু দুশ্চিন্তায় নেই। উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যের নির্বাচন প্রমাণ করে দিয়েছে পেট্রোল ডিজেলের দাম নিয়ে বিজেপি নেতাদের সত্যি সত্যি ভয় পাওয়ার নাকি কিছু নেই। বৃহস্পতিবার বাড়াবাড়ি না হলে এমন সুখের কপাল হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীরা পেট্রোপণ্য নিয়ে নিয়মিত তোপ দাগছেন, কিন্তু দিল্লি পর্যন্ত সেই গোলা পৌঁছচ্ছে কি? মনে হয় না। আত্মবিশ্বাসী বঙ্গ বিজেপি কামানের মুখটাই ঘুরিয়ে দিয়েছে নবান্নের দিকে। 22টা রাজ্য পারলেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কেন রাজ্যের সেস বা পেট্রোলের উপরে যে বসানো সেস, ডিজেলের উপর বসানো যে সেস, তা কমাবেন না কেন? এই যুক্তিটা কি? মাননীয় মুখ্যমন্ত্রী বলুন যে এই যুক্তি, আমরা শ্বেতপত্র প্রকাশ করে যে আমাদের দুর্ভিক্ষের অবস্থা হয়ে গেছে, ভাড়া শূন্য, তাই আমরা পারছি না। ভাবুন কাণ্ড। জ্বালানির অগ্নিমূল্য হওয়া উচিত বিরোধীদের হাতিয়ার, কিন্তু সুকৌশলে বিজেপি তাকে হাতিয়ার করে বসেছে। কেন ভ্যাট কমাচ্ছে না রাজ্য? প্রশ্ন করছে বিজেপি, এবং উত্তরটাও তারা দিয়ে দিচ্ছে। ঘুরিয়ে সেটাকে রাজনৈতিক ইস্যু করছে তারা। সেটা হলো রাজ্যের সার্বিক আর্থিক পরিস্থিতি। পশ্চিমবঙ্গ সরকারের বাজারে দেনা 5 লক্ষ কোটি টাকার বেশি। অর্থাৎ শ্রীলঙ্কা যে ঋণ নিয়ে পথে বসেছে তার থেকে কিছুটা কম। ব্যাস, শ্রীলঙ্কার বং কানেকশন খুঁজে পেয়েছে বঙ্গ বিজেপি। রাজ্যের রাজকোষ নিয়ে গেল রব তুলেছে পদ্ম পার্টি। এতে কিন্তু তাদের সে অর্থে দোষ দেওয়া যায় না, কারণ বিরোধীদের সেটাই কাজ, সরকারকে চাপে রাখা এবং গঠনমূলক বিরোধিতা করা। মাত্রাতিরিক্ত ঋণ নিয়ে বিরোধীরা যদি সরকারকে চেপে ধরে তাহলে সেটাকে গঠনমূলক বিরোধিতা বলাই যায়। এই ঋণের পুরোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেওয়া নয়। বাম জমানায় একেবারে শেষ লগ্নে ঋণ ছিল 2 লক্ষ কোটি টাকার কিছুটা বেশি। মৃত্যুর আগে একবার প্রেসমিট করে তার হিসেব দিয়েছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। তার সেই ব্যালেন্স শিটটাই হয়ে গেছিল বামেদের বিরুদ্ধে চার্জশিট। বামেদের বিরুদ্ধে ঋণকে হাতিয়ার করেছিলেন মমতা। তিনি নিজে যখন ক্ষমতায় তখন বিরোধী বিজেপিও ঋণকে হাতিয়ার করতেই পারে। পশ্চিমবঙ্গের ঋণ নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বারবার উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গ একা নয়, দেশের অন্তত 5টি রাজ্য দেনায় ডুবে রয়েছে। সেগুলো সবকটাই অবিজেপি শাসিত। শ্রীলঙ্কার আজকে মানুষ বিদ্রোহের পথে নেমেছে। অর্থনীতির অবস্থা খুব খারাপ। ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা কিন্তু আরও খারাপ। ক্রুড অয়েল তার দাম বেড়েছে বলে আমরা তার দাম এই দেশে বাড়িয়েছি, তার ফলেই শ্রীলঙ্কার মতো অবস্থা হয়নি। নাহলে ভেনেজুয়েলা শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে যেত।
রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে, কিন্তু ইস্যুটা হেলাফেলা করার মতোই নয়। পরিস্থিতি যে ভালো নয় তা বোঝা গেছে প্রধানমন্ত্রীর পদক্ষেপে। 2রা এপ্রিল ভারতের অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, কয়েকটি রাজ্যের ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচিবরা। প্রধানমন্ত্রীকে কয়েকটি রাজ্যের ঋণ নিয়ে সতর্ক করা হয়েছে। কোন কোন রাজ্য নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র? শ্রীলঙ্কার লোন হচ্ছে, অ্যাট প্রেজেন্ট লোন হচ্ছে, ডেপ্থ হচ্ছে 6 লক্ষ কোটি টাকা। পশ্চিমবঙ্গের লোন হচ্ছে 5,60,000 কোটি টাকা। এটা ঠিক, পশ্চিমবঙ্গও রয়েছে তালিকায়, কিন্তু উদ্বেগের তালিকায় পশ্চিমবঙ্গ প্রথম সারিতে নেই। ঋণের তালিকা এই রকম: তামিলনাড়ুর ঋণ 6,60,000 কোটি টাকা, পাঞ্জাবের ঋণ 3 লক্ষ কোটি টাকা, মহারাষ্ট্রের দেনা 6 লক্ষ কোটি টাকা, পশ্চিমবঙ্গের ঋণ 5,60,000 কোটি টাকা, রাজস্থানের ঋণ 4,70,000 কোটি টাকা। তাৎপর্যপূর্ণভাবে 5টি রাজ্যেই অবিজেপি সরকার। কেন তাদের এই দৈন্যদশা হলো? সূত্রের খবর, সচিবরা রাজ্যগুলির জনমোহিনী বিভিন্ন প্রকল্পকেই দায়ী করেছেন। সবচেয়ে বেশি উদ্বেগ পাঞ্জাব নিয়ে। পাঞ্জাবের জনসংখ্যা 3 কোটি, পাঞ্জাবের ঋণ 3 লক্ষ কোটি টাকা, পাঞ্জাবে মাথাপিছু ঋণ 1 লক্ষ টাকা। সদ্যই পাঞ্জাবে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি। শপথ নিয়েই কেন্দ্রের কাছে 1 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ চেয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। সেই অর্থে কি দেনা শোধ করা হবে? বিজেপির অভিযোগ। মহিলাদের মাসে 1,000 টাকার প্রতিশ্রুতি দিয়েছে আপ। পাঞ্জাবে 18 বছরের বেশি বয়সী মহিলার সংখ্যা 1 কোটি। প্রতিশ্রুতি পূরণে বছরে 1,000 কোটি টাকা প্রয়োজন। আর্থিক প্যাকেজের টাকা খয়রাতিতে নষ্ট করবে আপ। পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। সরকার গঠনের পর মহিলারা আর্থিক অনুদান পেতেও শুরু করেছেন। প্রকল্প যে রাজকোষে চাপ বাড়িয়েছে তা অস্বীকার করেননি মুখ্যমন্ত্রীও। বিজেপি একে রাজনৈতিক হাতিয়ার করতে ভুল করেনি। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা কিন্তু শোচনীয়। পশ্চিমবঙ্গের কিন্তু ইনকাম খুব কম। কেন্দ্রীয় সরকার কোনো রাজ্যের ঋণ নিয়েই প্রকাশ্যে কোনো বিবৃতি দেয়নি। রাজ্যেরও জবাব দেওয়ার দায় নেই। তবে তৃণমূল সূত্রে খবর, পশ্চিমবঙ্গের ঋণ অভিযোগ ওঠায় রাজ্যের শাসক দল অসন্তুষ্ট। তৃণমূল শিবির থেকে পাল্টা প্রশ্ন তোলা হচ্ছে। উত্তরপ্রদেশ ও গোয়ায় জনমুখে প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। পেট্রোমূল্য আগুন, এখন এই প্রতিশ্রুতি বিলাসিতা নয়? বিজেপি শাসিত রাজ্যগুলিতে জনমুখী প্রকল্প চলে না? এই মারাত্মক সিচুয়েশনে কোথায় সহযোগিতার মধ্যে দিয়ে দেশের প্রয়োজনে একটা বৃহত্তর সহযোগিতা গড়ে তুলবে, তা না করে যে ডালে বসে আছে সেই ডালটাই সেন্ট্রাল গভর্নমেন্ট কাটছে আর বিজেপি কাটছে। ইউপিএ জামানায় 100 দিনের কাজ 27% মানুষকে দারিদ্র সীমার ওপরে নিয়ে এসেছিল। তাই জনমুখী প্রকল্প মানেই তা বিপজ্জনক, এমনটা ভাবা ভুল। আবার ঋণের অঙ্ক শ্রীলঙ্কার মতো হলেই শ্রীলঙ্কার পরিণতি হবে, এটা ভেবে নেওয়া বাড়াবাড়ি। কারণ শ্রীলঙ্কা সরকার জাতীয় আয়ের থেকেও বেশি ঋণ নিয়েছে। ভারতের ঋণী রাজ্যগুলির দেনাও কি আয়ের থেকে বেশি? শুধু ঋণের অঙ্ক দেখে রাজ্য নিয়ে ভবিষ্যৎবাণী ঠিক নয়। পশ্চিমবঙ্গের রাজস্ব ঘাটতি ও রাজকোষ ঘাটতি নিয়ন্ত্রণে। আরও একটি প্রশ্ন উঠছে, ভৌগোলিকভাবে কোনো রাজ্য বাণিজ্যে এগিয়ে, কেউ কৃষিতে, কেউ দুটিতেই পিছিয়ে, কিন্তু সব রাজ্যকে নিয়েই দেশ। এখন দোষারোপ দূরে রেখে কি একজোট হওয়ার সময় আসেনি? আমি এখনো মনে করি সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে ডেকে কথা বলে ইকোনমিক ক্রাইসিস হাউ টু সলভ ইট, এটার ব্যাপারে কথা বলা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে লিখে গেছে নিজ শৌর্যের পরিচয়। প্রাচীন বাংলার রাজকুমার বিজয় সিংহ 530 খ্রিস্ট পূর্বে নিজ রাজ্য থেকে নির্বাসিত হন তিনি। মাত্র 500 অনুগামীকে নিয়ে জাহাজে করে লঙ্কা দ্বীপে পৌঁছান। তাম্রপানি রাজ্যের প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন সিংহলের প্রথম রাজা। বিজয় সিংহের নাম থেকেই দ্বীপের নাম হয় সিংহল। এটা ইতিহাস। এই ইতিহাস রামায়ণের সঙ্গে আলাদা। যাই হোক, এতদিন পর্যন্ত শ্রীলঙ্কার সঙ্গে বাংলার এই একটাই কিন্তু মিল ছিল। বিজেপি এখন অন্য মিল খুঁজে পেয়েছে, ঋণের মিল। লাগাম ছাড়া ঋণ, ভাড়ার শূন্য। তাই জ্বালানিতে ভ্যাট কমিয়ে রাজ্যকে সুরাহা দিচ্ছে না তৃণমূল সরকার। এটাই মূলত অভিযোগ বিজেপি। আপনাদের জানিয়ে রাখি, পেট্রোল থেকে লিটারে 25 টাকা ও ডিজেলে লিটারে 17 টাকা সংগ্রহ করে পশ্চিমবঙ্গ।
কিন্তু পেট্রোপণ্য থেকে রাজ্য একাই কর আদায় করে না, কেন্দ্রও করে। অপরিশোধিত তেল কেনার পর তার উপরে কতবার কর আদায় করা হয় জানেন? জানলে অবাক হয়ে যাবেন। হিসেবটা দেখে নিন আর বুঝে নিন কেন্দ্র কি দামে পেট্রোল কিনছে আর কি রেটে তা আমাদের হাতে আসছে। ক্রেডিট অ্যানালিসিস অ্যান্ড রিসার্চ, সংক্ষেপে CARE, প্রচলিত উচ্চারণে কেয়ার। পেট্রোল ডিজেলের বাজার আগুন হতেই এই অর্থনৈতিক মূল্যায়নের গুরুত্ব বেড়েছে। কি বলছে কেয়ার রেটিং? তুলনামূলক হিসেব বলছে এই মুহূর্তে ভারতে পেট্রোপণ্যের খুচরো বিক্রিতে করের হার সবচেয়ে বেশি। কি রকম? আমদানি করা অপরিশোধিত তেলের বেস প্রাইস বা মূলদরের ওপর 65% মূল্য আরোপ করে জার্মানি। ইতালি 65% মূল্য আরোপ করে। 62% মূল্য আরোপ করে ব্রিটেন। জাপান মূল্য আরোপ করে 45%। 20% মূল্য আরোপ করে আমেরিকা। 260% মূল্য আরোপ করে ভারত। 260% মূল্য আরোপ, সে কি সম্ভব? অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদক দেশের কাছ থেকে কেনা তেল জনতার নাগালে আসার আগে তার উপর বহুবার মূল্য আরোপ হয়। উৎপাদকের থেকে কেনা তেল ভারতে পৌঁছলেই দাম বদলে যায়। বন্দরে অয়েল ট্যাঙ্কার পৌঁছলে অশোধিত তেলের দাম যা হয় তা ল্যান্ড কস্ট। অশোধিত তেলের দামে পরিবহন খরচ ও বিমার খরচ যোগ হয়ে তৈরি হয় ল্যান্ড কস্ট। এরপর তেল যায় শোধনাগারে। শোধনাগার থেকে বেরোনো তেলের আবার দাম বদলে যায়। শোধিত তেলের শোধনের খরচ ও শোধক কোম্পানির মুনাফা যোগ হয়। তৈল শোধনাগার থেকে শোধিত তেল পৌঁছয় পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে যে দরে তেল বিক্রি হয় তাতে আবার অনেক ধরনের মূল্য আরোপ করা থাকে। শোধনাগার থেকে পেট্রোল পাম্প পর্যন্ত পরিবহনের খরচ, পেট্রোল পাম্প ডিলারের মুনাফা বা কমিশন, কেন্দ্রের আদায়কৃত শুল্ক বা এক্সাইজ, রাজ্যের আদায়কৃত মূল্যযুক্ত কর বা ভ্যাট। কেন্দ্র বা রাজ্য পেট্রোপণ্যে সেসও আদায় করতে পারে। এরপর কেয়ার রেটিং এর হিসেবটা নতুন চোখে দেখা যায়। উৎপাদকের কাছে 100 টাকার অশোধিত তেল কেনা হলো, জনতার হাতে সেই তেল পৌঁছলো 360 টাকা দরে। ল্যান্ড কস্ট, শোধন মূল্য ও কর বাবদ দাম বাড়ল 260 টাকা। 2021 সালের ফেব্রুয়ারির বাজার পর্যালোচনা করে এই হিসেব প্রকাশ করেছিল অর্থনৈতিক মূল্যায়ন সংস্থা CARE। তখনও তেলের বাজারে এমন আগুন লাগেনি। বর্তমানে করের হিসেবটা আরও উদ্বেগজনক বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের। অভিজিৎ ঘোষালের রিপোর্ট, TV9 বাংলা। 2014-15 এই অর্থবর্ষে পেট্রোপণ্যে কর বাবদ 72,000 কোটি টাকা রাজস্ব আদায় করেছিল কেন্দ্র। 2020-21 অর্থবর্ষের প্রথম 10 মাসে কেন্দ্রের কর আদায় 2,94,000 কোটি টাকা। অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর সংসদে এই হিসেব দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, গত অর্থবর্ষে পেট্রোপণ্য থেকে 3,71,000 কোটি টাকার কর আদায় করেছে কেন্দ্র। তার মানে পেট্রোল ডিজেলের দামের সঙ্গে কেন্দ্রের রাজস্ব বেড়েছে। তাহলে কর কমিয়ে কেন্দ্র তো দেশবাসীকে সুরাহা দিতে পারে, কিন্তু তা সম্ভব হচ্ছে না। করোনাকালে বিনামূল্যে ভ্যাকসিন ও রেশন বিলি করার জন্য রাজকোষে বাড়তি চাপ বসেছে এবং অন্য পণ্যের রফতানি বন্ধ ছিল। পেট্রোপণ্যের কর থেকেই রাজকোষ রক্ষা পেয়েছে। কেন্দ্রীয় সরকার মনে করিয়ে দিচ্ছে, দেশবাসীকে সুরাহা দিতে শ্রীলঙ্কা সরকারকেও কিন্তু কর ছাড় দিতে হয়েছিল। তাতে অর্থনীতিবিদদের একাংশ তাদের একসময় ঢালাওয়ার প্রশংসা করেছিলেন। শ্রীলঙ্কা এখন ডুবতে বসেছে, ওই অর্থনীতিবিদরা আর তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা অবশ্য অন্য বিতর্ক। তাতে কিছুটা অর্থনীতি, কিছুটা রাজনীতি রয়েছে। ভারত চাহিদার 85% জ্বালানি আমদানি করে বাইরে থেকে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়াতেই দেশে পেট্রোলের দাম বেড়েছে খুব স্বাভাবিকভাবে। এই কারণটা অস্বীকার করা যায় না। আর ইতিহাস বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বেশ কয়েকবার বিশ্ববাজারে জ্বালানি সংকট হয়েছে, কিন্তু এবারের মতো কখনো হয়নি। করোনার ছায়া কাটিয়ে আড়মোড়া ভাঙছে বিশ্ব অর্থনীতি।
জ্বালানির চাহিদা তুঙ্গে, সুযোগ বুঝে দাম বাড়ালো ওপেক। অশোধিত ব্রেন্ট ক্রুডের দাম অচিরেই সেঞ্চুরি ছাড়ালো। এর ওপর খাঁড়ার ঘা দিল ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। জ্বালানির অগ্নিমূল্যে চলছে গোটা বিশ্ব। উন্নয়নশীল দেশগুলির অধিকাংশ জ্বালানির জন্য পরনির্ভরশীল। যোগানের অভাবে আকাশ ছুঁয়েছে চাহিদা। শ্রীলঙ্কায় অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। বিদেশি মুদ্রার ভাড়ার তলানিতে দিনে 10 ঘন্টার লোডশেডিং এর নির্দেশ দিয়েছে প্রশাসন। কিউবায় গ্যাস স্টেশনগুলির সামনে লম্বা লাইন, সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। কিউবা থেকে মাত্র 90 মাইল দূরত্বে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি। অর্থনীতির গোপন নথি বলে বিশ্বের সবচেয়ে বড় তেলের ভান্ডার আমেরিকার নিয়ন্ত্রণেই রয়েছে। তা সত্ত্বেও জ্বালানি আমদানি করে মার্কিন যুক্তরাষ্ট্র। জ্বালানি সংকট মার্কিন যুক্তরাষ্ট্রের ঘরোয়া বাজারেও প্রভাব ফেলেছে। মুদ্রাস্ফীতি বাড়ছে। তার উপর মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়ার থেকে তেল কেনার সিদ্ধান্তে অনড় ভারত সহ একাধিক দেশ। বিশ্ব অর্থনীতিতে প্রভাব কমছে ডলারের। ডলারের মতোই কঠিন পরিস্থিতিতে ইউরো পাউন্ড অর্থনীতিও। ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রায় গোটা পশ্চিম ইউরোপ। কিন্তু জ্বালানির জন্য প্রথম বিশ্ব অনেকাংশেই নির্ভরশীল রাশিয়ার উপর। নীতিগতভাবে আমদানি কমানো হয়েছে, কিন্তু বিকল্প জোগান নেই। গোটা ইউরোপে জ্বালানি সংকট মাথা তুলতে শুরু করেছে। কোনো দেশই স্বস্তিতে নেই। শক্তি ক্ষেত্রে সংকট মনে করিয়ে দিচ্ছে অতীতের বিপর্যয়গুলিকে। 1951 থেকে 1954 ইরানে আবাদান তেল সংকট হয়। ইরান সরকার তেল সম্পদের জাতীয়করণ করে। বিশ্ব তেল বাজারে 3 অর্থবর্ষ ধরে এর কুপ্রভাব দেখা যায়। বিশ্বে পরবর্তী জ্বালানি সংকট হয় 7-এর দশকে। ইরান নয়, পারস্য উপসাগরের আর এক প্রতিবেশী সৌদি আরব এর কারণ। ওপেক সদস্য আরব দেশগুলি নিষেধাজ্ঞা জারি করে। আরব ইসরায়েল যুদ্ধ তেল নিষেধাজ্ঞার জন্ম দিয়েছিল। ইসরায়েলের বন্ধু দেশগুলিতে তেল দিতে চায়নি আরব। নিষেধাজ্ঞায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ে 300%। 7-এর দশকে বিশ্ববাজারে আবার জ্বালানি সংকটের অভিশাপ আছড়ে পড়ে, কারণ এবারও ইরান। 1979 সালে ইরানে ইসলামিক বিপ্লব হয়। ইরান থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি হয়। আমদানি কমায় প্রায় 100% বেড়ে যায় তেলের দাম। এরপরেও কয়েকটি জ্বালানি সংকট বিশ্বের অর্থনীতিকে নাড়া দিয়েছে, তবে সেগুলির অভিঘাত তত বিপজ্জনক ছিল না। 1990 সালে ইরাক কুয়েত দখল করে। কুয়েতকে রক্ষা করতে প্রথম উপসাগরীয় যুদ্ধ হয়। 9 মাসের উপসাগরীয় যুদ্ধে তেলের দাম বাড়ে। 2000 সাল থেকে 10 বছর একাধিক কারণে অশোধিত তেলের দাম ধাপে ধাপে বাড়ে। তার মধ্যে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র সংকট, ইসরায়েল লেবানন যুদ্ধ, ইরানের পরমাণু সংকট, হ্যারিকেন ক্যাটরিনা ও বিশ্বজোড়া আর্থিক মন্দা অন্যতম। 2020 সালে রাশিয়া ও সৌদি আরবের তেল প্রতিযোগিতা বাজার দর বাড়িয়ে দেয়। তবে অর্থনীতিবিদদের আশঙ্কা, এবারের সংকট সেই সব ইতিহাস ভুলিয়ে দিতে পারে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শুক্র প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন TV9 বাংলা। TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।